যে আমরা অনুসন্ধান করে খুঁজে পেয়েছি উনি কোনোদিনই পর্দার কাছে আসতে চান না। তারপরও আমার বিশেষ অনুরোধে উনি মানে আমাদের সঙ্গে কিছুটা একটা সাক্ষাৎকার দিচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার পরিচয়টা যদি বলতেন। আমি ডাক্তার মাওলা, আমি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। জি। বর্তমানে আমি আটোয়ারী উপজেলায় আছি এবং চিকিৎসা পেশার সাথে সম্পৃক্ত রয়েছি। জি। আপনি কত সালে এই আটোয়ারীতে এসেছিলেন? আমি 1991 সালের 11ই ডিসেম্বর যোগদান করি 10ম BCS-এ। আচ্ছা, তারপর আপনি পর্যায়ক্রমে কোথায় কোথায় গেলেন স্যার? আমি আটোয়ারী উপজেলার সব জায়গা মানে স্বাস্থ্য বিভাগের যে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং স্বাস্থ্য উপকেন্দ্র পর্যায়ে চাকরি করেছি। পরবর্তীতে আমি এখান থেকে আরএমও হিসাবে প্রায় 17 বছর ছিলাম। তার পরবর্তীতে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে প্রমোশন পাই 2012 সালে দেবীগঞ্জে। সেখান থেকে আবার আমি 3.5 মাসের মাথায় আটোয়ারীতে চলে আসি এবং তার পরবর্তীতে 4 বছর আমি আটোয়ারীতে উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম এবং পরবর্তীতে আমার সিভিল সার্জন হিসেবে প্রমোশন হয় 2017 সালে এবং দিনাজপুরের সিভিল সার্জন হিসেবে আমি 17 সালে যোগদান করি। পরবর্তীতে আমি ওখানে 1 বছর চাকরি করার পরে আমাদের তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় উনি আমাকে ওনার এডিকট হিসাবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোঅর্ডিনেশন পদে নিয়ে যান এবং ওনার সাথে এডিকট হিসাবে আমি প্রায় 1 বছর চাকরি করি। তৎপরবর্তীতে আমার প্রমোশন হলে আমি ডেপুটি ডাইরেক্টর কাম প্রোগ্রাম ম্যানেজার ইপিআই স্বাস্থ্য অধিদপ্তর MNC&AH-এ আমি যোগদান করি এবং সেই পদে আমি রিটায়ার করি, অবসর গ্রহণ করি। জি। তো স্যার, আপনি কেন প্রচারে আসতে চান না? আমি আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, কী কারণে আপনি অনেক মিডিয়ার কাছে আপনি আপনার এই সাক্ষাৎকারটা দিতে অসম্মতি প্রকাশ করছেন? না, বিষয়টা ওইভাবে না। আমার ইয়েটা হচ্ছে যে মানবিক যে বিষয়গুলো সেটা তো সকলের মধ্যেই কাজ করে, সেরকম আমারও মধ্যে কাজ করে যারা এই বিষয়ে কাজ করেন এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমার যে এলাকার মানুষ, আমার যে জুরিডিকশন সে এলাকার মানুষের সাথে কিছুটা আমি সম্পৃক্ত থাকি এবং এটা আসলে তো মানুষ জনে জনে জানতেই পারে। আমি ব্যাপক প্রচারটা আমি একটু অ্যাভয়েড করতে চাই। এটা ব্যক্তিগতভাবে পার্সন টু পার্সন ভেরি করে। কেউ হয়তো অনেক প্রচার চায়, আমি হয়তো সেটা চাই না। জি 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 জি। তারপরে স্যার, আমি তো এখানে আপনাকে অনেক দিন থেকে দেখতেছি। আপনি কেমন করে আপনি আপনার স্বভাব চরিত্র যে সদা সর্বদা হাস্য উজ্জ্বলভাবে থাকেন, এইটা কি করে, এই জাদুকরি কথাটা যদি আপনি একটু বলতেন। আসলে মানুষ যখন আমার কাছে আসে অনেক রকম কাজে আসে, তার সাথে সবচেয়ে বেশি আসে চিকিৎসা সংক্রান্ত কাজে এবং আমার মনে হয় যে আমি যখন এখানে মেডিকেল অফিসার ছিলাম বা আরএমও ছিলাম কিংবা আরও সাব সেন্টারে ছিলাম, আমার মনে আছে যে রাতেও মানুষ আসতো এবং রাত 11টার পর 2টার সময় আসতো, 3টার সময় আসতো এবং তখনও কিন্তু আমি একইভাবে মানুষের সাথে সম্বোধন করে কথা বলেছি। আমার কাছে একটা জিনিস মনে হতো যে মানুষ কিন্তু যখন রাতে আমাকে আসে এবং দিনেও যখন আসে তার কিন্তু অনেক কষ্ট থাকে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, মনের কষ্ট থাকে। সেই সময় আসলে আমরা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত তাদের সাথে আসলে কমিউনিকেট করা, যোগাযোগ করা, তার ওই পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া, সেই জন্য তার সমস্ত কথাটি বলতে পারে এবং সেই পর্যায়ে গেলে আসলে রুগীর একটা তৃপ্তি বোধ হয় এবং এটা কিন্তু খুবই চিকিৎসা সেবায় এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি মনে করি যে তার কমিউনিকেট করতে পারছি, আমাকে যদি সে নিজের আপন করে নিতে পারে, তাহলে কিন্তু সে তার সমস্ত অসুখের কথাগুলো নির্বিঘ্নে বলতে পারে। তা বাদ দিয়েও রাতের যে কথাটা আমি বলছিলাম, এখন রাত 2টা বাজে আমাকে ঘুম থেকে উঠে, রাত 3টা বাজে ঘুম থেকে উঠে কিন্তু রুগী দেখতে হয় এবং রুগীরা কিন্তু ভয়ে থাকে যে ডাক্তার সাহেবকে আমরা ডাকতেছি, উনি না জানে কি রাগ করে কিনা। এবং আমি যখন খুব ভালো আচরণ করি তখন তারা অকপটে বলে যে স্যার আমরা তো খুব ভয়ে ছিলাম, আপনি ঘুম থেকে উঠে আমাদের সাথে হয়তো একটু রাগারাগি করবেন, আপনি তো একটু রাগারাগি করলেন না। আমি তখন উল্টা কথা বলি যে দেখেন,
আপনি কিন্তু আমার এখানে আসার আগে 10 বার চিন্তা করছেন যে না ডাক্তার সাহেবকে ডাকবো, ওনাকে কষ্ট দিব। তখন বলে জি স্যার, জি স্যার। আমরা অনেকবার চিন্তা করছি যাব না, তারপরে যখন নিরুপায় হয়ে গেছে, রুগীর অনেক বেশি কষ্ট, তখন আমরা রওনা দিয়েছি। মানে আমি এটা বুঝি, ওই জন্যই আমি আপনাদের সাথে খারাপ আচরণ করি না, বরং ভালো আচরণ করে এবং আপনার যে রুগীটার যে সেবাটা নিশ্চিত করা, সে যেন ভালো হয় সেটা নিশ্চিত করা, সেটা আমি করি। জি, আমরা আহ, মানবিক অনুসন্ধানের টিম থেকে আপনাকে যতটুকু দূর থেকে ও কাছ থেকে লক্ষ্য করেছি, আপনার চলা বলা, চলনে বলনে রুচিতে আপনি আসলে একটা ভিন্ন টাইপের মানুষ। আপনি এত মানুষকে সহযোগিতা করেছেন গোপনে বা প্রকাশ্যে তো আপনি কোনো সময় করেননি আমার জানা মতে। আপনি অনেক গোপনে গোপনে এত কিছু করেছেন, কিন্তু আপনি কেন জনসম্মুখে বা মিডিয়ায় আসতে চান না? আমাকে যদি একটু বলতেন। না, জনসম্মুখে তো আসছে, অনেকেই আসছে। আমি যেমন মানুষের বিপদে বা মানবিক যে না, বিষয়গুলো, মিডিয়াতে। মিডিয়ায় কেন আসি না? আমি আসলে প্রচার বিমুখ মানুষ, এটাই এক কথায় উত্তর আর কি। জি, দেখুন, আপনি যে কর্মকাণ্ডগুলো করেছেন সেটার প্রত্যক্ষ সাক্ষী আমি। জি। এখন আপনি যদি এইভাবে প্রচার বিমুখ হয়ে বসে থাকেন, তাহলে আপনাকে অনুকরণ পরবর্তী জেনারেশন কিভাবে করবে? আপনি যে এত সুন্দর একটা হৃদয়বান ব্যক্তি, আপনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, আপনি এতদিন এখানে কাজ করেছেন, আপনার সকল স্টাফ, সকল কর্মচারী, জনগণ আপনাকে এত শ্রদ্ধা সম্মান করে যেটা কল্পনার বাইরে, কিন্তু আপনি প্রচার বিমুখ লোক। এই ধন্যবাদ, জন্য ধন্যবাদ আপনাকে আপনার এই স্বীকারোক্তিগুলোর জন্য। আপনার এই স্বীকারোক্তি আমার জন্য একটা অনুপ্রেরণারও বিষয়। আসলে আমি চলার ক্ষেত্রে মানুষের সাথে তাদের সুখ দুঃখগুলো বুঝে চলার চেষ্টা করেছি। তা বাদ দিয়েও মনে করেন যে একটা সময়, এখন মানুষের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। একসময় কিন্তু এই সক্ষমতাগুলো মানুষের ছিল না। ছিল না, ছিল না। একটা সময় এলাকার মানুষজন এমনও ছিল যে লেখাপড়ার খরচ চালাতে পারতো না। জি, সেক্ষেত্রে কিন্তু আমি একা না, আমাদের এখানে যারা গণ্যমান্য ব্যক্তি এবং অর্থশালী ব্যক্তি সকলে মিলে কিন্তু, আমাদের মনে আছে, আমি সহ আরও অনেকেই, আমরা কিন্তু তাদের লেখাপড়ার খরচ চালিয়েছি। জি, এই জি, বিষয়গুলো জি। বলেন, অনেকেই, বলেন। এবং তারা কিন্তু অনেকেই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটা অনেকেই করেছে, আমি সহ অনেকেই করেছি। তা বাদ দিয়েও সমস্ত যে প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোর সাথেও কিছু কম বেশি আমরা সম্পৃক্ত থাকি। তা বাদেও মনে করেন যে ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, প্রতিটার সাথেই সকলের সাথেই